আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অ্যানোনিমাস ফিজিক্স। এইখানে তোমরা এইচএসসির ফিজিক্স এবং ম্যাথের সকল চ্যাপ্টারের ক্লাস পাবা ফুললি ফ্রি। এখানে একদম তোমাদের বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের এইগুলো কভার করা হবে। তোমরা এখান থেকে এমন বেসিক পাবা যেগুলো তুমি অন্য সাধারণত শিক্ষকদের কাছ থেকে পাবা না। তুমি এখানে ফুললি ফ্রিলি পড়তে পারবা, যা অন্য অন্য ভালো টিচারদের কাছে পড়া লাগবে। যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে আছে, তারা এখানে একদম ফ্রিলি বেসিক টু প্রো হয়ে যাবা। ঠিক আছে, চলো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হলো ভেক্টর। ভেক্টর খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর বেসিস করে তোমরা ফিজিক্সের অন্য বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা তোমরা পড়া ইজি হবে। যদি তুমি ভেক্টর না বুঝো ভালো মতো, তুমি বাকি অন্য চ্যাপ্টারগুলো ভালো মতো পড়তে পারবা না। ঠিক আছে, ভালো মতো পড়তে পারবা না, ভালো মতো বুঝতে পারবা না। তোমার পরে মনে হবে যে ফিজিক্স খুবই ইজি, কিন্তু না ভাই, ফিজিক্সের মতো ফিজিক্স খুবই হার্ড মনে হবে, বাট ফিজিক্সের মতো ইজি কোনো সাবজেক্ট আমার মতে নাই। ঠিক আছে, ফিজিক্স অনেক ইজি, জাস্ট তোমাকে দুই ধরনের মাইন্ডসেট রাখতে হবে। একটা হলো প্রবলেম সলভিং মাইন্ডসেট, আর একটা হলো বলতে হবে যে কেন এটা সলভ করা যাবে, বাট কিভাবে সলভ করা যাবে এটা তোমার শিখার মাইন্ডসেট। এবং তোমার যে মানে মাইন্ডসেট থাকতে হবে যে এটা সলভ করা যায়, এমন রাখা যাবে না এটা করা যাবে না, এটা খুবই হার্ড। ওকে, এটা সলভ করা যায়, এই মাইন্ডসেট রাখলেই তুমি সব কিছু পারবা। চলো আজকে আমরা ভেক্টর পড়বো। ভেক্টরের কিছু বেসিক আগে আমরা জেনে নেই, যে বেসিকগুলো আমরা 9-10-এ থাকতে। ভেক্টরের বেসিক না এগুলো, মূলত এগুলো বিভিন্ন ক্যাটাগরি বেসিক, যেমন ম্যাথমেটিক্যাল বেসিক, ই বেসিক, যেগুলো আমাদের ভেক্টরে লাগবে। চলো আমরা বেসিক আগে একবার দেখে নিই। বেসিকের মধ্যে কি দেখো, ভেক্টরটা জিনিসটা কি হালকা আমি দেই। ভেক্টরটা হলো একটা রাশি, কোনো রাশির একটা বৈশিষ্ট্য। যেমন বলের বৈশিষ্ট্য, এটা ভেক্টর। স্বর্ণের বৈশিষ্ট্য ভেক্টর। ঠিক আছে, এফ ভেক্টর, হ্যাঁ, স্মরণ এস ভেক্টর। এই ভেক্টর জিনিসটা হলো, ভেক্টরের হলো দিক আছে, ভেক্টরের দিক ও মান দুইটাই আছে। দিক ও মান বলতে মনে করো তোমার এটা তোমাদের বাসা, ঠিক আছে, এখানে তোমাদের বাসা, এইখানে তোমাদের স্কুল। হ্যাঁ, স্কুল থেকে, বাসা থেকে স্কুলের দিকে যদি তুমি যাও, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছ, আবার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো, ধরো 5 মিটার। হ্যাঁ, 5 মিটার যাচ্ছ, তার মানে তোমার বাসা থেকে স্কুলের দিকে যাওয়ার জন্য তোমাকে দুইটাই এন্টিটি তোমাকে বলে দিতে হবে যে কোন দিকে যাইতে হবে আর কত দূরে যাইতে হবে, তাইলে তুমি স্কুলটা পাবা। এইটাই হলো তোমার ভেক্টরের দিক আর মানের সম্পর্ক। ঠিক আছে, কোনো রাশিকে যদি দুইটা জিনিস দ্বারা আইডেন্টিফাই করতে হয়, দিক ও মান, তাহলে সেটাকেই ভেক্টর বলে। যেমন আমি আবার ভালো মতো বুঝাই। তুমি যদি এইখানে ধরো তোমার ফ্রেন্ডদের বাসা আর তোমার বাসা, এটা ধরো তোমাদের বাসা, হ্যাঁ, আর এইখানটায় তোমার ফ্রেন্ডের বাসা, আবার এইখানটায় তোমাদের স্কুল। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট আমি দিচ্ছি, এটা তেমন কিছু না। এইখানটায় যদি তোমাদের স্কুল হয়, তোমার ফ্রেন্ডের বাসা ধরো তোমার বাসা এখানে, তোমার ফ্রেন্ডের বাসা ধরো তোমার দিক থেকে উত্তর দিকে, হ্যাঁ, উত্তর দিকে, নর্থের দিকে। আর তোমার স্কুলের দূরত্ব হলো দক্ষিণ দিক, সাউথ। ঠিক আছে, এখন তুমি দক্ষিণ দিক আর উত্তর দিক, এখন যদি তুমি বলো, কেউ যদি বলে যে তোমার স্কুল কত দূর, 5 মিটার, তোমার বন্ধুর বাসা কত দূর, 5 মিটার। এখন যদি তুমি ওর কাছে কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাসা থেকে স্কুল কোথায়, তুমি যদি বলো 5 মিটার দূরত্বে, কেউ তো বলতে পারে হ্যাঁ 5 মিটার দূরত্বে, জাস্ট তো স্কুল না, তোমার বন্ধুর বাসাও আছে, এই যে
5 মিটার দূরত্বে। আবার 5 মিটার দূরত্বে তোমার স্কুলও আছে। এখন তুমি কোনটা আইডেন্টিফাই করবা? অবশ্যই তুমি তো নির্দিষ্ট করে বুঝাইতে পারতেছো না, সে নিজেও বুঝতেছে না, তাহলে তুমি কি বলতেছো 5 মিটার তো আমি 2 দিকে যাইতে পারি। তোমাকে অবশ্যই বলতে হবে 5 মিটার দক্ষিণে আমার স্কুল, আমাদের বাসা থেকে 5 মিটার উত্তরে আমার ফ্রেন্ডের বাসা, আর 5 মিটার দক্ষিণে আমার স্কুল বাসা। যখন তুমি এই দক্ষিণটা বলে দিবা, দিক আইডেন্টিফাই করে দেবা, তখন তখনই তোমার সেটাকে ভেক্টর বলা হবে, ঠিক আছে? যেমন এখানে তুমি যদি এই দিকটা না বলো, তাহলে সেটা জাস্ট মান থাকে, মান দ্বারা তুমি পজিশনকে আইডেন্টিফাই করতে পারতেছো না। তাই পজিশন মনে রাখবা, পজিশন একটি ভেক্টর, পজিশন ভেক্টরের মতো কাজ করে, ঠিক আছে? স্কেলার আর ভেক্টর, যখন তুমি কোনো জিনিসটা জাস্ট মান দ্বারাই করতে পারবা, সেটাকে বলা হয় স্কেলার, ঠিক আছে? চলো আমরা এখানে স্কেলার লিখি, স্কেলার। ওকে, আমার হাতের লেখা ভালো না, তোমরা বুঝে নিও, ঠিক আছে? স্কেলার, চলো স্কেলার। ওকে, এইটা ধরো একটা মেশিন, ঠিক আছে? এটা মেশিন, মোটর, এর মধ্যে মোটর আছে, মোটর ঘুরতেছে অনেক জোরে। এখন তুমি যদি এই মেশিনটাকে বলো যে মোটর কত পাওয়ারে ঘুরতেছে, পাওয়ার, মোটরের পাওয়ার থাকে না, দেখো না, বিভিন্ন হর্স পাওয়ার থাকে, এত ওয়াটের মোটর থাকে, এত কিলো ওয়াটের মোটর থাকে। ধরো ওইটার একটা পাওয়ার বলে দেওয়া আছে, মোটরটার একটা মোটর, মোটর, এই মোটরের পাওয়ার বলা আছে ধরো 2 HP, তার মানে 2 হর্স পাওয়ার, ঠিক আছে? এখন তোমার যদি 2 হর্স পাওয়ার আছে, এটা দ্বারা তো তোমার দিক বোঝানো দরকার নাই, তাই না? এটা তুমি দিক দ্বারা কি করবা চাই? হর্স পাওয়ার শক্তি, মনে করো শক্তি আছে, আমার কাছে এত শক্তি আছে। এখন কি কেউ কি বলে যে তোমার কাছে কোন দিকে এত শক্তি আছে? হ্যাঁ, তুমি যখন শক্তিটা ইউজ করতে যাবা, তখন সেটা বল আকার ইউজ করবা, ঠিক আছে? তুমি শক্তিরে বলে কনভার্ট করবে, তারপরে সেটা কাজ করতে পারবে। শক্তি কখনো তুমি মানে দিক দ্বারা আইডেন্টিফাই করতে পারবে না, দিক শক্তির জন্য আইডেন্টিফাই করা লাগে না, দিক শক্তির জন্য দিককে আইডেন্টিফাই করা লাগে না। যে সব জিনিসের জন্য দিককে আইডেন্টিফাই করা লাগে না, সেইগুলোরে বলা হয় স্কেলার রাশি। এখন চলো বুঝতে পারছো? এখন ভেক্টর বিভিন্ন রাশি আছে, যেমন যেমন বল ভেক্টর রাশি, এগুলো তোমাদের বইতে আছে, সুন্দর মতো বইতে অনেক ভালো মতো উদাহরণ দিয়েছে, ওইখান থেকে তোমরা ভালো করে বুঝে নেবা। বল, সরণ, তারপর বেগ, ঠিক আছে? আরও অনেক আছে। ক্ষেত্রফলও ভেক্টর হয়, ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল ভেক্টর, তোমরা এটা বুঝবা না, যাই হোক তোমাদের এখানে অনেক এক্সাম্পল আছে, তোমরা বই থেকে সুন্দর মতো দেখে নিতে পারবা যে কি কি। আমি কিছু লিখে দিই, তাও এখানেও যেমন লিখি শক্তি, দূরত্ব, দ্রুতি, ঠিক আছে? আরও অনেক আছে যেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা অথবা পরে শিখতে পারবা। এখন চলো আরেকটু ডিপে যাই, বেসিক্যালি আরেকটু ডিপে। তোমাদের ম্যাথ 9-10-এর 9-10-এর একটা বেসিক ম্যাথ লাগবে, ঠিক আছে? 9-10-এর এটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো না? স্থানাঙ্ক যে জ্যামিতি পড়ছো, ওই স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের গ্রাফটাকে বোঝা লাগবে। যে যারা পড়ো নাই, যারা পড়ছো তারা তো অলরেডি এই বেসিক জানো, তাদের জন্য এটা না, যারা পড়ো নাই তাদের জন্য, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতিতে কি থাকে, এইভাবে একটা থাকে, ঠিক আছে, তাই না? এইভাবে কিছু, এভাবে দুইটা অক্ষ থাকে, এইটাকে আমরা যদি ওয়াই বলি, ওয়াই অক্ষ, এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এটাকে এক্স প্রাইম, এটাকে ওয়াই প্রাইম। ওকে ওকে, ঠিক আছে। তাইলে এই পয়েন্টটাকে আমাদের কি ধরা হয়? 0 0। যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো জানো, আর যারা পড়ো নাই
কোনো সমস্যা নেই, আমি এখানে তোমাদের করে নিচ্ছি 0 0। এখন এই 0 0 দ্বারা বোঝায়টা কি, এই 0 0 একটা পজিশন, ঠিক আছে? 0 0 একটা পজিশন, তুমি বর্তমানে যে পজিশনে আছো সেই পজিশনটাকে বলা হয় 0 0। পজিশন ধরে নেওয়া হয়। তুমি যদি ঢাকাতে থাকো, ধরো ঢাকা, তাহলে 0 0 ধরা হবে। তুমি ধরো আমাদের শহর রাজবাড়িতে থাকো, তাহলে রাজবাড়িটাকে 0 0 ধরা হবে। এখন তুমি মনে করো ঢাকাতে আসো, তুমি যাবা হলো রাজশাহীতে, ধরো এখানে রাজশাহী, ঠিক আছে? রাজশাহীতে যাবা। এখন রাজশাহী ঢাকা থেকে কত দূরে? যত দূরেই হোক, ধরো এই বরাবর সোজাসুজি গেলে একদম সরলরৈখিক, ঠিক আছে? সরলরৈখিক গেলে এই তোমার এই বরাবর যাইতে হবে, ঠিক আছে? ওয়াই আর এক্স এর মাঝ বরাবর যাইতে হবে। এখন তুমি তো ওয়াই আর এক্স এর মাঝ বরাবর যাবা, কিন্তু তুমি ঢাকার পজিশনটাকে কিভাবে আইডেন্টিফাই করবা? ঠিক আছে, কিভাবে আইডেন্টিফাই করো আমি তোমাকে বোঝাই, ঠিক আছে? তুমি ধরো এই রোড দিয়ে গেলা, হ্যাঁ, 3টা রোড, আবার এই পাশ দিয়ে গেলা ঢাকায়, এই দিক দিয়েও আবার যাইতে পারো, এইভাবে ঘুরে ঢাকায় গেলা। এখন সরি, ঢাকা থেকে রাজশাহীতে গেলা, হ্যাঁ, এটা হলো ঢাকা ডি, ওকে? তুমি গেলে, এখন 3টা পথের জন্য তোমার দূরত্ব চেঞ্জ হবে, ঠিক আছে? এই পথের জন্য এক দূরত্ব, এই পথের জন্য আরেক দূরত্ব, এই পথের জন্য আর এক দূরত্ব। বাট তোমার দূরত্ব চেঞ্জ হবে, এটা আমার টাইম বেশি লাগবে অথবা টাইম আলাদা লাগবে। আবার কিন্তু তোমার এই রাজশাহীর যে জায়গাটায় আছে ম্যাপের মধ্যে, পৃথিবীতে এই রাজশাহীর যে অবস্থান ঢাকা থেকে, এই দূরত্ব, এইটা কি চেঞ্জ হয়েছে? না, এটা কিন্তু চেঞ্জ হয়নি। এই যে চেঞ্জ হয় নাই, এটা কেন চেঞ্জ হয়নি? কারণ তার পজিশন ফিক্সড, তাই না? পজিশন ফিক্স, তুমি বিভিন্ন রাস্তা দিয়ে যাইতে পারো, পজিশন আলাদা হইতে পারে, কিন্তু আমরা একটা মানে ফিক্সড, মানে একটা এমন একটা কাঠামো চাচ্ছি যেখানে আমার সব পজিশন ফিক্সড আছে, এটা বোঝা যাবে। তুমি কিন্তু এই রোড দিয়ে গেলে এই পজিশনটা যে ফিক্সড, রাজশাহীর পজিশনটা ফিক্সড, এই রোড দিয়ে যাবা আর এই রোড দিয়ে যাবা, বুঝবা না যে রাজশাহীর পজিশন কি ফিক্সড নাকি ওর সাথে। তোমার কাছে এইটাতে গেলে বেশি টাইম লাগবে, বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, এইখান দিয়ে গেলে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। বাট তুমি এইখান দিয়ে আবার গেলে আবার অন্যই, কিন্তু মূলত তো পজিশনটা ফিক্সড। এখন তোমাকে এমন একটা কাঠামো লাগবে যেটা কাঠামোর দ্বারা ওই পজিশনটাকে আইডেন্টিফাই করা যায়। এখন কি পজিশন? এইখানেই আসে হলো স্থানাঙ্ক জ্যামিতি। এইখানে তোমার ম্যাপের মধ্যে আগে দাঁড়াও, আমি এগুলো তাহলে মুছে দিই, ইজি হবে। এই পদগুলা মুছে দিই, সরি, রাজশাহীও মুছে গেছে, ওয়েট। পদগুলো ম্যাপে এইগুলো ইউজ করা হইতো, এখনও করে, এখন সেটা ডিজিটাল হয়ে গেছে। এখনও অনেক গুগল যে ম্যাপ দেখো না, ওইখানে দেখবা কোয়ার্ডিনেশন থাকে, ওই যে কোয়ার্ডিনেশন, ওইগুলা লেফট রাইট এক্স ওয়াই বিভিন্ন করে করা হয়। ধরো তুমি এই দিক ধরো, কি এইদিকে ধরো ইস্ট, হ্যাঁ, এইদিকে ওয়েস্ট, এদিকে সাউথ, এদিকে নর্থ, ওকে? এখন ধরো তোমার এর যে কোয়ার্ডিনেশন, এটা আমরা কত পাইলাম? 105, সরি 50, হ্যাঁ, 100 কি? এটা তাহলে 100 কিলোমিটার, যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো, এইটা তাহলে পজিশন, এই পয়েন্টের মান কি? 50 কিলোমিটার, তাই তো? তাই যদি হয়, এটার মানেটা কি? এটার মানেটা হইল, তুমি যদি ঢাকা থেকে রাজশাহীতে যাইতে চাও, তাইলে তোমাকে ইস্ট বরাবর 100 কিলোমিটার যাইতে হবে, এবং নর্থ বরাবর আরও 50 কিলোমিটার যাইতে হবে, গেলেই তুমি ঢাকায় পৌঁছে যাবা, ঠিক আছে? তুমি এই পথে অথবা এই সোজা পথে যাইতে পারো। সোজা পথে যাওয়া মানে একই সাথে তুমি এইদিকেও যাচ্ছ, তুমি এইদিকেও যাচ্ছ, যদি যাও তাহলে তোমার এই পথটা অতিক্রম হবে। এখন তুমি যদি বলো যে আমি প্রথমে 100 কিলোমিটার যাব ইস্টে, তারপরে 50 কিলোমিটার যাব নর্থে, যাইতে পারো, তুমি ঢাকা পৌঁছে যাবা, সমস্যা নেই। কিন্তু তুমি তো ইউজ করো নাই, তুমি এইভাবে কি একটা পথ ছিল সেটা ইউজ করছো,
এইটা এইটাকে বলা হয় দূরত্ব। তুমি এই যে পথটাকে ইউজ করছো না, এইটা তোমার দূরত্ব আলাদা হইতে পারে, কিন্তু এই যে তোমার পজিশন চেঞ্জ হয়েছে, এইটা হলো সরণ। তোমার সরণ সবসময় সেমই থাকবে। বুঝতে পারছো? আসো, এখন এই স্থানাঙ্ক জ্যামিতি তোমাকে এটাই বোঝায় যে তোমাকে কোন দিকে কত দূর যাইতে হবে। ধরো এখানে একটা পয়েন্ট ধরো, ঢাকা রাজশাহী বাদ দাও, এখানে একটা পয়েন্ট ধরো, পয়েন্টের এই মানটা 100, এই মানটা 50, যে কোনো একটা পজিশন। এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এখন তুমি যদি এক্স অক্ষ বরাবর 100 মিটার যাও, ওয়াই অক্ষ বরাবর 50 মিটার যাও, তাহলে তুমি এই পজিশনে পৌঁছে যাবা। এটার দ্বারাই স্থানাঙ্ক জ্যামিতি বোঝায়। এটা মূলত এটারে বোঝায় যে কোনো একটা বস্তুর পজিশন। ঠিক আছে? এখন যদি তুমি এই জায়গা এক্স ওয়াই বাদ দিয়ে, পজিশন বাদ দিয়ে যদি বেগ দাও, তাহলে আলাদা আইডেন্টি হবে, আলাদা বুঝাবে, আলাদা বুঝাবে। ওইটা ওইখানে যখন আমরা বেগ পড়ব, যখন ম্যাথ সলভ করব, তখন আমরা ওইটা ঠিক করব। জাস্ট তোমাকে বোঝালাম যে স্থানাঙ্ক জ্যামিতির বেসিকটা। এটা দ্বারা বোঝায় যে এইটুকুন হলো এক্স, এক্স অক্ষে কত দূর গেছে, আর এই উপরেরটা দ্বারা বোঝায় ওয়াই অক্ষে কত দূর গেছে। এখানে যদি এক্স না থাকে ভি থাকতো, সরি, এখানে ধরো টি আছে, হ্যাঁ, এখানে ধরো ভি আছে, তার মানে এটা কি? তার মানে এটাকে এদিক টাইম, এই বরাবর টাইম, আর এই বরাবর বেগ। ঠিক আছে? অথবা এইখানে টি আছে, এইখানে তোমার এস আছে, সরণ। তার মানে এদিকে টাইম, তার মানে তুমি এত সময় গেছো, এত সময়ে এত দূর অতিক্রম করছো। বুঝতে পারছো? এই স্থানাঙ্ক জ্যামিতির দ্বারা তোমারে বোঝায় যে দুইটা জিনিসকে তোমার কম্পেয়ার করে, যে তুমি এত সময়ে কত দূর গেছো। এখানে টাইম হলে 100 সেকেন্ড হবে, তাহলে ধরো 100 মিনিট। 100 মিনিটে তুমি কত দূর গেছো? এদিকে যদি এস হয়, 100 মিনিটে তুমি 50 কিলোমিটার অতিক্রম করছো। এটা দ্বারা তোমার, মানে স্থানাঙ্ক জ্যামিতির দ্বারা তোমার দুইটা জিনিসে প্রেজেন্ট করা হয়। এইটারে আমরা ভেক্টরের মধ্যে বিভিন্নভাবে প্রেজেন্ট করা হবে। আমরা বিভিন্নভাবে সেই প্রেজেন্টের এক্স অক্ষর ওয়াই অক্ষর দেখে বুঝে তার উপরে সেই অনুযায়ী আমাদের প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে? চলো তাহলে এই বেসিক শেষ, আপাতত এইটুকুই বেসিক থাক। আর মানে যা জানবো আমরা ভিতরে যা জানবো। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সটে যাই। এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। এইখানে যে স্লাইডে যা যা আছে, ঠিক আছে, সব তুমি তোমার খাতায় নোট করবা। ঠিক আছে? আরেকটা কথা বলি, আমার এই ক্লাসটা কাদের জন্য ইফেক্টিভ হবে এটা তো বলা হয়নি। এটা মূলত এইচএসসি যারা নিউ, ঠিক আছে, আই মিন ফার্স্ট ইয়ার, তুমি যেটাই হও, এইচএসসি 26 হও 27 হও, বর্তমানে 26 আমি যখন রেকর্ড করতেছি এই অনুযায়ী 26 হলো নিউ। এইচএসসি 26 হও 27 হও, এইচএসসি নিউ এর জন্য। তুমি এইচএসসি পরীক্ষার্থী বা 6 মাস বা 1 বছর পর সেকেন্ড ইয়ারে আসো, কিছুদিন পর তোমার পরীক্ষা, তাদের জন্য না, নো, সরি, তাদের জন্য না। এইচএসসি পরীক্ষা ক্যান্ডিডেটের জন্য এইটা না, এটা জাস্ট এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য। কারণটা আমি বলি, কারণ তুমি এখানে আমরা খুবই বেসিক থেকে আলোচনা করব, যেটাই তোমার প্র্যাকটিস প্রবলেমে কোনোই হবে না। যারা ক্যান্ডিডেট তাদের বলতেছি কোনোই লাভ হবে না। এইখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, এবং খুবই একদম লো লেভেল থেকে, যেটা তুমি অলরেডি জানো। খালি তোমার এটা দেখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। যারা এইচএসসি নিউ আসো, কেবল এইচএসসিতে শুরু করতেছো, তাদের জন্য। ঠিক আছে, চলো আমরা ভিক্টোরি করি। হ্যাঁ, যা বলতেছিলাম, এইখানে যে 18টা টপিক আছে, এই টপিকটা তোমরা নোট খাতার ফার্স্ট পেজে, যখন আমি নোট যে টপিকগুলো আছে এইগুলো মাস্ট বি তোমাদের খাতায় থাকতে হবে, নোট খাতার প্রথমে থাকতে হবেই। এটা যদি না রাখো তাহলে তো প্রবলেমে তুমিই পড়বা। ঠিক আছে? কারণটা কি? কারণ হলো, তুমি যখন পরীক্ষার হলে যাবা, পরীক্ষার আগের দিন রাত্রে একবার রিভিশন দিবা, তখন প্রতিটি চ্যাপ্টার তো তোমার অনেক দ্রুত রিভিশন দিতে হবে, তাই না? তুমি তো টাইম পাবা না অত পুরো সবগুলো দেখতে। সেই কারণে তুমি এইটা দেখে যাবা চ্যাপ্টারের প্রতি, আর কিছু সূত্রের এটা দেখে যাবা, তুমি চ্যাপ্টারের উপর একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে? যখন তুমি ওভারঅল আইডিয়া পেয়ে যাবা তখন তোমার রিভিশনটাও দ্রুত হয়ে যাবে, তোমার এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রতিটি অধ্যায়ে করবা। প্রতিটি অধ্যায় করার আগে নোট খাতার ফার্স্ট পেজে তুমি ওই অধ্যায়ে যে যে টপিকগুলো আছে ওইগুলো সব লিখে ফেলবা। ওকে? ওইগুলো যখন লিখে ফেলবা,
এখন আসো আমরা আজকে কি কি পড়ব। আমরা আজকে তো সবগুলো টপিক করা মানে প্রবলেম, ঠিক আছে, সবগুলো পসিবল না। আমরা এই 6টা টপিক পড়বো আজকে, এগুলো ইজি ইজি। আর এই সমান্তরাল সূত্র বিভাজন এগুলোর জন্য ডেডিকেটেডলি ক্লাস নেওয়া হবে এক একটা যেন, কারণ এইগুলো তো অনেক, এর মধ্যে আবার সাব টপিক আছে, এইগুলোর মধ্যে সাব টপিক নাই। হ্যাঁ, এইগুলোর মধ্যে সাব টপিক আছে, এইগুলোর মধ্যে সাব টপিক আছে, এগুলোর মধ্যে সাব টপিক নেই। তাই আমরা প্রথমে এইগুলাই শুরু করি, চলো। ফার্স্ট টপিকটা কি ছিল? ভেক্টর ও স্কেলার রাশি, তাই তো? স্কেলার, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি বেসিকের মধ্যে। এটা নিয়ে আলোচনা করার আমার মনে হয় না এখন কোনো ওয়ে আছে। জাস্ট আমি তোমাদের একটু টাচ করে দিই। দিক আছে যেগুলোরে, দিক আছে, ধরো এটার দিক আছে আর এটার দিক নাই, ঠিক আছে? এটার কোনো দিক নাই, এটা আবার এখান থেকে এদিকও হইতে পারে। সরি, ধরো এটা, ওয়েট পাইছি। এটা দেখো, এটার কি কোনো দিক আছে? এটার ছোট 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 বারবার খালি দিক পরিবর্তন হচ্ছে, বাট এটা একদিকে যাচ্ছে। তুমি এটারে ভেক্টর বলতে পারো, এটারে ভেক্টর, আর এটারে স্কেলার বলতে পারো, ঠিক আছে? এটা এটা ভেক্টর, এটা স্কেলার, তার মানে যেগুলোর দিক আছে, এটা কিছুক্ষণ আগে বেসিকের মধ্যে পড়াইছি, এখানে আমরা আর টাইম ওয়েস্ট করব না। তাহলে আমাদের নেক্সট টপিক কি ছিল? ভেক্টর রাশির প্রকাশ। হ্যাঁ, ওয়েট, এটা এখানে আসতেছি, আমরা এখানে পরে করব। প্রকাশ, প্রকাশ আসো পড়ি, প্রকাশ, ঠিক আছে? ভেক্টরে আমরা যে নিউমেরিক ভাবে প্রকাশ করি সেটা হলো এইভাবে, এটারে এমনি বোল্ড করে দেওয়া হয়। এ যদি বোল্ড হয়, সরি, এ বোল্ড হয়, এটা হলো ভেক্টর। আর স্কেলারের ক্ষেত্রে জাস্ট এমনি মানে বোল্ড না, ঠিক আছে? কিন্তু আমরা তো খাতায় এমনি কালি করা খারাপ দেখায়, তাই আমরা এইভাবে ইউজ করি, ঠিক আছে? এর উপরে এটা অ্যারো চিহ্ন দেই, এ বি সি ডি যাই হইতে পারে, তুমি ধরে নিতে পারো। এর উপরে একটা অ্যারো চিহ্ন দেই, আবার কেউ কেউ এভাবেও ধরে, ঠিক আছে? এখানে জাস্ট উপরে একটা টান, ঠিক, এই দুইভাবেই করা হয়, অথবা নিচেও দেওয়া যায়, এ দিয়ে এমনি নিচেও টান দেওয়া যায়, ভেক্টর বোঝায়। এক একজন এক একভাবে বোঝায়, সমস্যা নেই, তুমি যেভাবেই বুঝাইতে পারো, তিনটা যে কোনো একটা রাইট। এখন ভেক্টরের মান কি বোঝায়? মান আসো, মান আমরা প্রকাশে বুঝাই দিই। মান আমরা জাস্ট এ দ্বারাও বুঝাইতে পারি, কি কোনো কিছু না দিয়া তার মানে বোঝাচ্ছে ভেক্টরের মান। আবার আমরা মডুলাস দিয়ে দিতে পারি, এইগুলো উপরে দিয়ে আছে, এগুলোর উপরে মডুলাস দেওয়া যায়, এরকম আছে, এর দুই পাশে মডুলাস দেওয়া যায়, মডুলাস, মডুলাস, ঠিক আছে? মডুলাসটা হলো তোমার অ্যাবসুলেট মানের জন্য দেওয়া হয়, মানে এটা জাস্ট মান, প্লাস না মাইনাস না কিছুই না, এটা আরও ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্মিং ইউজ হয়, এটাকে মডুলাস বলা হয়। দুই পাশে আমরা টান দিয়ে দিবা, এটাকে বলা হবে মডুলাস, আমরা মডুলাস ইউজ করি, ঠিক আছে? ভেক্টরের এই দুইভাবেই প্রকাশ করা যায়। তারপর নেক্সটে কী ছিল? ভেক্টর রাশির প্রকার। হ্যাঁ আসো, ভেক্টর রাশির প্রকারের জন্য এই তো দেখো এইটা, এখানে তুমি দেখতে পারবা বিভিন্ন ভেক্টর রাশি প্রকার দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভেক্টর রাশির প্রকার এখানে আমাদের বইতে 14 প্রকারের আছে, এগুলো দেখো, মানে এগুলো একবার পড়ে যাবা, এগুলো তেমন না, জাস্ট পড়ে যাবা, আমি তোমাদের বুঝাই দেবো। স্বাধীন ভেক্টর মানে এটা কি? স্বাধীন ভেক্টর কি বলছে? কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলা হয়। ওকে, চলো আমরা বুঝাই। স্বাধীন ভেক্টর ধরো তোমার এখানে একটা ভেক্টর আছে, ভেক্টর, এটা ভেক্টর এ, ঠিক আছে? এটা যদি ভেক্টর এ হয়, এইটা পাদবিন্দু,
এই পাদবিন্দু যদি স্বাধীন হয়, কোনো জায়গায় ফিক্সড না, ধরো এইখানে বিন্দু, এই পাদবিন্দুটা আবার এইখানে হইতে পারে, এটা যদি স্বাধীন হয়, এই পাদবিন্দুটা যদি স্বাধীন আকারে হয়, তাহলে পরে তোমার এটাকে স্বাধীন ভেক্টর বলা হবে। ঠিক আছে, এগুলো জাস্ট একবার পড়ে যাবো, এগুলো তেমন ইসের না, এগুলোতে এমসিকিউ আসতে পারে জাস্ট যে এই ভেক্টর কাকে বলে, এই ভেক্টর, তখন এই সংখ্যাগুলো একটু পড়ে যাবা পরীক্ষার হলে। তারপরে সীমাবদ্ধ ভেক্টর, হ্যাঁ সীমাবদ্ধ ভেক্টর ইচ্ছা মতো পরিবর্তন, পছন্দ মতো পরিবর্তন করা যায় না। যেমন এই যে তোমার এই ভেক্টরটা না এই পজিশনেই থাকবে, এই পজিশন থেকে তুমি অন্য কোনো পজিশনে করতে পারবে না, অন্য পজিশন থেকে ইচ্ছা মতো শুরু করতে পারবে না। এটাই হলো তোমার সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর মানে তার সেই ভেক্টরের কিছু সীমাবদ্ধতা আছে। সদৃশ ভেক্টর, সমজাতীয় বিজোড় ভেক্টর বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। হ্যাঁ, সমজাতীয়, এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, কই গেল, দেখো সমজাতীয়, এইখানে দেখো এই যে এটা সমজাতীয়। হ্যাঁ, এই সমজাতীয় মানেটা কি, চলো আমরা সমজাতীয় বুঝি। সমজাতীয় মানে হলো ভেক্টরের এক ইউনিট, ইউনিট মানে এক কথায়, মানে সহজ কথায় সমজাতীয় মানে ইউনিট একই। ইউনিট একই বলতে ধরো ফোর্সের ইউনিট কি, নিউটন, তাই না? স্মরণের ইউনিট মিটার, তারপর ডিস্টেন্সের ইউনিট মিটার, ডিস্টেন্সের ইউনিট মিটার, বাট স্মরণ আর ডিস্টেন্স কিন্তু এক না, আমরা জানি। সেই কারণেই আমরা যদি সহজ ভাষায় যদি বোঝার জন্য বলি ইউনিট এক বলা যায়, ঠিক আছে। কিন্তু যদি আমরা একটু ডিপে যাই তাহলে মানে ওই জাতীয়, ধরো বলের আইসে থেকে এম এ থেকে, এ হলো ত্বরণ, এটা হলো মাস, ওজন, ঠিক আছে, মানে ভর, সরি ওজন না ভর। কিন্তু এই যে এস আর ডি এইগুলো কি, এটা হলো দূরত্ব, এটা তোমার পথের উপর ডিপেন্ড করে না। আমরা দূরত্ব যখন পড়ব, স্মরণ যখন পড়ব তখন বুঝতে পারবা এটা তোমার পথের উপর ডিপেন্ড করবে না। এরপরেই আমরা শরৎ দূরত্ব, তখন বুঝবা এটা। মনে করো এগুলো এক, এই সমজাতীয়গুলা, সমজাতীয়র যখন এ আর বি ভেক্টর ধরো সমজাতীয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুইটা সমজাতীয়, মান আলাদা হইতে পারে, মান আলাদা হইতে পারে, ধরো এটা 5 এর মান, এটা 6, আলাদা হইতে পারে। এখানে দুইটা কন্ডিশন, সমজাতীয় হইতে হবে, আর একটা কি হইতে হবে, একই দিক হইতে হবে, দিক সেম হইতে হবে। মনে করো ও যদি ইস্টে যায়, ও ইস্টে যাবে, ওর মান আলাদা, সমস্যা নাই। ও এই যদি মান আলাদা, সমজাতীয় এবং দিক এক থাকে, সেটাকে বলা হয় আমাদের সদৃশ ভেক্টর, ঠিক আছে। আর বৈসদৃশ ভেক্টরটা কি, তাহলে বৈসদৃশ ভেক্টর একইভাবে পড়া হয়ে যায়, সমজাতীয় কিন্তু বিপরীত দিক, বুঝতে পারছো? তার মানে সরি, আমরা আর একটা পেজ দিই তাহলে, সমজাতীয় বাট দিক বিপরীত, এ ভেক্টর বি ভেক্টর, মান কিন্তু এক না, মান আলাদা হইতে হবে। মান এক হয়ে গেলে আবার অন্য ভেক্টর হয়ে যায়, তখন আবার বিপরীত ভেক্টর হয়ে যায়, ঠিক আছে। এটা 6, এটা 5, ঠিক আছে। এইটার দিক হলো ইস্টে, এইটার দিক, সরি আমার হাতের লেখা ভালো না ভাই, এটার দিক ধরো ওয়েস্ট। ইস্ট আর ওয়েস্ট একদম বিপরীত না, 180 ডিগ্রি। তার মানেটা কি, যখন বিপরীত ভেক্টর আমরা, মানে কি বলে, বিসদৃশ ভেক্টর আমরা করব, তখন তাদের মধ্যকার থেটা কত থাকবে, 180 ডিগ্রি মাস্ট বি। আর আগেরটাই কি ছিল, এটা হলো বিসদৃশ, সদৃশ। আর থেটা যদি 0 ডিগ্রি হয় তাহলে সদৃশ ভেক্টর, ঠিক আছে। বিসদৃশ আর সদৃশ ভেক্টর আমাদের শেষ। এখন চলো সমান ভেক্টর। সমান ভেক্টর তো নামই শুনে বোঝা যাচ্ছে, সমজাতীয় দুটি ভেক্টরের যদি মান সমান হয় এবং তাদের দিক কি হয়, মানে সব এন্টিটি সেম হইতে হবে, সব এন্টিটি সেম, মান সমান ভেক্টর। আমরা এখানে হালকা করে লিখি
সরি, এটা আবার কি আছে, আমরা সমান সমান ভেক্টরের জন্য a এর মান যা ইকুয়াল টু b এর মানও সেম হইতে হবে, এবং এবং দিকও সেম হইতে হবে, আর সমজাতীয় তো অফকোর্স হইতে হবে, এবং সমজাতীয় 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 তো অবশ্যই হইতে হবে। সমজাতীয় না হইলে তো কোনো মানে ইসের মধ্যেই পড়ে না, সিলেবাস আউট অফ সিলেবাস হয়ে যায়, তাই না? সমজাতীয় অবশ্যই হইতে হবে। এখন তাহলে তো সমান ভেক্টর আমরা বুঝলাম। এখন ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, হ্যাঁ আমি বলছিলাম না যে মান আলাদা হইতে হবে, এইখানে বলছিলাম তো নাকি? মান যদি আলাদা হয় বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর হয়ে যায়। বিপরীত, আমরা বিপরীতই লিখলাম, ঋণাত্মক আর দরকার নাই। দেখো এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, তাদের মধ্যকার কোণ 180 ডিগ্রি, তার মানে পুরা বিপরীত। এটা এদিক যদি আমরা প্লাস ধরি, এটাকে ধরতে হবে মাইনাস, ঠিক আছে? এটা ধরো বি ভেক্টর। এখন বিপরীত ভেক্টর তখনই হবে যখন এ ভেক্টর সমান বি ভেক্টর হবে, তা আই মিন মান, সরি নট সমান, মান, মডুলাস যখন এদের সমান হবে তখনই আমাদের এটা বিপরীত ভেক্টর হবে। কিন্তু এইখানে আমরা বিপরীত ভেক্টর হয় না, এটা বৈসাদৃশ্য ভেক্টর হয়েছে, ঠিক আছে? কারণটা কি? কারণ এর মান সেম না। এর মান যদি 5 হয়, এর মানও 5 হইতে হবে, বাট এর মান 5 না হলে এর মান যে কোনো কিছু হইতে পারে, জাস্ট 5 হওয়া যাবে না। 5 হইলেই এটা বিপরীত ভেক্টরের মধ্যে চলে যাবে, আর যদি 5 না হয় তাহলে সেটা সদৃশ ভেক্টর। ওকে, এখন চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে? সমরেখ ভেক্টর। দুটি বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। ওকে, চলো এটা আলাদাভাবে বুঝাই। ধরো এমন একটা ভেক্টর আছে, এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, ঠিক আছে? আর একটা ভেক্টর, দাঁড়াও ওয়েট, আর একটা ভেক্টর সি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, ঠিক আছে? এখন দুই বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরাল ক্রিয়া করে সরল রেখা বরাবর সমান্তরাল। মানেটা কি? মানেটা কি এইটা আমরা আসলে দেখি বলি, চলো। এইটা যদি এইটার দিক সেম আছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এইটা আর এইটার সমান্তরাল হইতে পারে, বাট এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, তিনটার সমান্তরাল। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এইটা আর এইটার সরল রেখা বরাবর। বুঝতে পারছো? এ আর সি, এ অ্যান্ড সি, এই দুইটা সরলরেখা বরাবর। সরলরেখা বরাবর যদি কোনো দুইটা ভেক্টর কাজ করে এবং তারা যদি সমান্তরাল হয়, মানে এটার দিক চেঞ্জ হচ্ছে না, সমান্তরাল মানেই দিক এক, ঠিক আছে? দিক এক হলেই সমান্তরাল। দিক যদি চেঞ্জ না হয় তাহলে এটাকে বলা হয় সমরৈখিক ভেক্টর। এখানে দুইটা, যদি তোমার এই দুইটা কিন্তু সমরৈখিক না, এ আর বি কিন্তু সমরৈখিক না। আমি দাঁড়াও লিখে দিই, এ ভেক্টর ও বি ভেক্টর সমরৈখিক নয়, বাট এ ভেক্টর ও সি ভেক্টর সমরৈখিক। বুঝতে পারলা? এখন চলো আমি আরেকটাতে যাই। আরেকটা কি? আরেকটা হলো তোমার সমতলীয় ভেক্টর। ওকে,
আসো এখন আমরা সমতলীয় ভেক্টর পড়ব। সমতলীয়টা জিনিসটা কি আগে তোমাদের বোঝাই। সমতল জিনিসটা কি? তল, তল বোঝাই। তল অনেকে বুঝে না, তল বুঝতে যায় অনেক ঝামেলাতে পোয়ায়, ঝামেলা হয়। দাঁড়াও আমি আগে একটু আর্ট করতে হবে এখানে তোমাদের জন্য। ওকে, দিস ইজ গুড। একটু হ্যাঁ, দেখো এইখানটায় কি হইল, এখানে আমরা কি দেখতে পাচ্ছ? ধরো এটা একটা ফ্লোর, কোনো বাসার এটা ফ্লোর, ঠিক আছে? এটা ফ্লোর আর এটা দেওয়াল, তাই না? এখন এই বাসার এই ফ্লোরে ধরো একটা গাড়ি এই জায়গা থেকে এইভাবে যাচ্ছে, ওকে, এইখান থেকে গাড়ি যাচ্ছে, এইখান থেকে আরেকটা গাড়ি এইভাবে যাচ্ছে, আরেকটা গাড়ি আবার এইভাবে যাচ্ছে ফ্লোরের উপরেই। হ্যাঁ, ফ্লোরের উপর যদি গাড়ি এইভাবে চলাচল করে, গাড়ি চলাচল করার তাদের যে পথ তৈরি হয়েছে, হ্যাঁ, দাঁড়াও এটা জানুক, আমি একটু আরেকটু করে বুঝাই। ধরো তোমার একটা গাড়ি এইখান থেকে এই বরাবর গেছে, একটা গাড়ি এইখান থেকে এই বরাবর গেছে, একটা গাড়ি এইখান থেকে এই বরাবর গেছে ফ্লোরের উপরে। এই ফ্লোরের উপর যে হচ্ছে, ফ্লোরটা একটা তল, এর উপরে যে নড়াচড়া হচ্ছে এই গাড়িগুলার, এদের যে পথ তৈরি হচ্ছে, এটা হলো এক একটা যদি আমরা ভেক্টর চিন্তা করি, তাহলে এই প্রতিটি ভেক্টরই সমতলীয় ভেক্টর। তার কারণ তারা ফ্লোরের একই উপরে চলতেছে। কিন্তু এটা যদি ওয়াল আমরা চিন্তা করো, এইটাকে ওয়ালের উপর ধরে একটা টিকটিকি এমনি উপরের দিকে উঠে চলে যাচ্ছে, হ্যাঁ, আবার আরও কিছু টিকটিকি এমনি ঘুরতেছে, এদিকে এমনি ঘুরতেছে, হ্যাঁ, এই টিকটিকি আর গাড়ির চলার পথ কিন্তু সমতলীয় ভেক্টর না। ওকে, যদিও ধরা গেল যে তাদের দিক একই হয়ে গেছে, কিন্তু দিক এক হওয়া পসিবল না। কোনো ক্ষেত্রে যদি পসিবল হয়, তাও তারা সমতলীয় ভেক্টর হইতে পারবে না। বুঝতে পারছো? তাদের মানে সমতলীয় ভেক্টর মানে একই তলে থাকতে হবে। এইটার তল কি? ওয়াল। টিকটিকি চলার পথের তল ওয়াল, বাট গাড়ি চলার পথের তল কি? ফ্লোর। ফ্লোরে যত গাড়িগুলো চলতেছে তাদের সবার তল এক, সেই কারণে এই চলার ভেক্টরগুলো এই একই তলে থাকে, এগুলোর সমতুল্য ভেক্টর, এগুলো একে অপরের সমতুল্য ভেক্টর। আবার ওয়ালের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, টিকটিকিগুলার এক একজনের পথের চলার পথগুলোও সমতুল্য ভেক্টর, কিন্তু টিকটিকি আর গাড়ির চলার পথগুলো কিন্তু সমতুল্য ভেক্টর না। এই দুইটা আলাদা তল হয়ে গেছে। এই তলের আর এই তলের এক না, এই কারণে এগুলো সমতলীয়। এখন বুঝতে পারছো কোনগুলো সমতলীয়? মানে একই তলে থাকতে হবে, দুইটাই কি হবে? একই তল, একই তল। এখন তোমার ডিস্টেন্স চেঞ্জ হইতে পারে, তোমার চেঞ্জ হইতে হবে, বাট সমতলী হইতে হলে একই তলে থাকতে হবে, এটা মাস্ট। তোমার দিক টিক ওইগুলো চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, বাট তল হইতে হবে একটাই। ওকে, নেক্সট আমাদের কি আর কি ছিল? আর একটা, সরি, এইখানে। ওকে, সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কিছুই না, এটা হলো জাস্ট যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মানগুলো শূন্য নয় সেগুলো সঠিক ভেক্টর। আর নাল ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য। এটা আর বোঝানোর তেমন কিছু নেই, জাস্ট পড়লেই বুঝতে পারবা। মান এগুলো মানে দিয়ে দিছে একটা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। একক ভেক্টর আসে, একক ভেক্টরটা ইম্পর্টেন্ট। চলো বুঝাই, এখানেই বুঝাই। একক ভেক্টর, একক ভেক্টর। ওকে, একক ভেক্টর জিনিসটা কি? তুমি আগে একটা চিন্তা করো, এস সরণের আমাদের এই কি মিটার, কি একক, কি 1 মিটার, একক হলো মিটার, ঠিক আছে? কিন্তু আমরা সর্বনিম্ন মিটারের ক্ষেত্রে সর্বনিম্ন মান কত? 1, তাই না? মানে একক একক ধরা হয়, মানে একটা একক ধরে নিচ্ছি 1। মানে এটার আর ভাঙা যায় না। গ্রাফে দেখো না, ছোট একটা বক্স থাকে, ওই বক্সরে একক বলে, ওই বক্সটারে ধরা হয় একক। ওই একক ওই বক্সের মান যদি আমি 1 ধরি, তাহলে আমার ওই গ্রাফের জন্য একক হবে 1। ওই বক্সের একটা বক্সের মান যদি আমি 10 ধরি, তাহলে ওই গ্রাফের জন্য একক হবে 10। এখন একক ভেক্টরটা জিনিসটা কি? তুমি ধরো এইখান থেকে এই বরাবর গিয়েছো,
সেটা তুমি কিলোমিটার যাও, যাও, যাই যাও, এটা ধরো এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর, এ ভেক্টরকে একক ভেক্টর যদি ছোট এ হয়, এ ভেক্টর পুরা যে ভেক্টর আছে না, ভেক্টর, এখন তোমরা এটা বুঝতে একটু প্রবলেম হবে, এই একক ভেক্টর নিয়ে আমি পরে আলাদাভাবে ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করব। ওইখানে এই এর এরকম কিছু দেখতে পাবা, সিম্বল দেখতে পাবা, আই প্লাস জে প্লাস কে এরকম দেখতে পাবা। এইগুলো কি, আই জে কে, এগুলো কি পরে বুঝাবো, সমস্যা নেই। এই এই আই জে কে আছে না, এইগুলোকে যদি তুমি এর মান দ্বারা ভাগ দাও, এটার মান কত হয়? √1 2 3, হ্যাঁ √3 হয়। এখানে আই প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই এর মান কত হয় জানো? এর মান হয় হলো এইভাবে, এটার মান হবে 1+1+1। এটা কিভাবে হয় এটা তোমাদের বোঝার দরকার নাই, জেনে রাখো, √3 হবে, ঠিক আছে? এটার মান হবে √3। তাহলে পরে এই একক ভেক্টরের মান কত হলো? 1/√3i প্লাস 1/√3j প্লাস 1/√3k। এইখানটায় একক ভেক্টরের মান 1। এই একক ভেক্টর দ্বারা কি বোঝায়? ধরো চলো এইটারে আমরা এমনি ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টা ভাগ আছে। পুরা ভেক্টরে আমি যদি 10টা এভাবে ভাগ করি, এইটারে যদি আমি এক একক ধরি, এটা 2 একক, এটারে 3 একক, এটারে 4 একক ধরলাম, এই টুকরে আমি যে দ্বারা প্রকাশ করবো, জাস্ট এইটুকুন রে আমি এইটা দ্বারা প্রকাশ করতেছি। যদিও আমার এটার সাথে মিল নাই, জাস্ট আমি তোমারে বুঝাচ্ছি যে এইটা যদি এই এর একক ভেক্টর হয়, তাহলে আমরা যে এককে ভাগ করতেছি, ওই একক যে কটা আমরা পিসেস পাবো, ওই এক একটা পিসের ভেক্টর এটা, বুঝতে পারছো? এক একটা পিসের প্রথম ভেক্টর যেটা হবে সেটা এইটা। ওকে ওকে, তোমরা এটা বুঝো নাই, যাই হোক, যদি না বুঝতে থাকে, যারা বুঝছো তারা তো ভালো, আর যারা বুঝো নাই তারা পরে আরও ভালো মতো আলোচনা হবে। এটি একক ভেক্টর সম্বন্ধে একটা আমি টপিকই রাখছি, দেখো দাঁড়াও, আমি এখানে টপিকই একটা একক ভেক্টরে রাখছি, একক ভেক্টর ও মান। হ্যাঁ, এটা আমরা পড়ব, ত্রিমাত্রিক ভেক্টর যখন পড়ব তখন তারপরে আমরা এটা পড়তে পারবো, কারণ এটা হলো আমি যে ভেক্টরটা লিখছি না এখানে, দাঁড়াও, এই যে এইটা এইটা একটা ত্রিমাত্রিক ভেক্টর, ঠিক আছে? এই ত্রিমাত্রিক ভেক্টর যখন পড়বো তারপরে আমরা একক ভেক্টর সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে পারবো, তখন বুঝতে পারবা, সমস্যা নেই। তারপরে কি অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টরটাও ওই ত্রিমাত্রিক ভেক্টর দ্বারাই বোঝানো যাবে। অবস্থান ভেক্টরটা হলো তোমার বস্তুটা বর্তমানে যে অবস্থানে আছে, ওই অবস্থানে 0 0 বিন্দু সাপেক্ষে, যে এই যে এখানে আমরা এখানেই ডিসকাস করে ফেলি, ওয়েট, হাইলাইটার নেই, ওকে, দেখো এটা 0 0 পজিশন, এইটা হলো পি এর পজিশন, তাই তো? পি এর পজিশন, এই 0 0 পজিশন থেকে এই পি এর যে এইভাবে তুমি টানবা, কোঅর্ডিনেশন যদি টানো, এইখানে কিছু মান পাবা, এখানে কিছু মান পাবা, এই মান রে বসানোর পরে একটা ভেক্টর পাবা, যেটা ত্রিমাত্রিক ভেক্টর অথবা দ্বিমাত্রিক ভেক্টর। আমরা যখন পড়বো তখন খুবই ভালো মতো পড়বো, যেভাবে প্রকাশ করা হবে ওইটাকে অবস্থান ভেক্টর বলা হয়। এখন অবস্থান ভেক্টর নিয়ে তেমন মাথা ঘামানোর দরকার নাই, নাহলে মাথা আউলে যাবে। এখন আসে সরণ ভেক্টর। কোনো বস্তুর কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে অবস্থান ভেক্টর, এটাকে একটু বোঝানো দরকার, চলো আমরা এখানে বুঝাই ফেলি। অবস্থান ভেক্টর পরিবর্তনকেই তোমার ভেক্টর বলে। আমরা দেখছিলাম না এখানে পি ছিল, হ্যাঁ, পি এর ভেক্টরটা তো এটা মূলত, তাই না? এটা পি, এটা পি। এখন ধরো পি এইখান থেকে সরে এইখানে চলে আসে, পি এখান থেকে এইখানটায় ও শিফট করছে। শিফট যদি করে তাহলে এই পথে আসতে হবে ওর, এইটা এই বরাবর। এখন তাহলে ওর সরণ ভেক্টরটা কি হবে বলো? আদি অবস্থান কই ছিল? এইখানে, এটা হলো তার শেষ অবস্থান। এখন এইটা হলো এ ভেক্টর ধরো,
আর শেষ অবস্থানের ভেক্টর কোনটা? এইটা বি ভেক্টর। তাহলে এইটা কি এইটুকুনোর সরণ না? এইটুকুনোর সরণ না? পি, এটা যদি পি থেকে এটা পি প্রাইম, পি থেকে পি প্রাইমও সরণ না? এটার যদি আমরা আর ভেক্টর ধরি তাহলে আর ভেক্টরটা হলো অবস্থান ভেক্টর, সরি অবস্থান ভেক্টর না, সরণ ভেক্টর। এই দুইটাই ওদের অবস্থান ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর দুইটাই ওদের অবস্থান ভেক্টর। এখানে এ ভেক্টর ও বি ভেক্টর দুইটাই অবস্থান, কিন্তু এ ভেক্টর হলো ইনিশিয়াল অবস্থান, বি ভেক্টর হলো ফাইনাল অবস্থান। দুইটা ফাইনাল অবস্থানের ভেক্টর, কিন্তু ও যে এই পথটা অতিক্রম করছে আর হলো আর, এইটা হলো তোমার সরণ ভেক্টর। মানে যে সরণটা যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, মানে কোন দিকে সরছে এইটা যে দ্বারা নির্দেশ করা যায় সেটাকে বলা হয় সরণ ভেক্টর। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে তেমন নেই, পরে ম্যাথ করতে করতে ইজিলি বুঝবা এগুলো। আর বিপ্রতীপ ভেক্টর তেমন কিছু না, এটা জাস্ট পড়লেই এখান থেকে বুঝবা। দেখো এখানে আমি বলি সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর, সমজাতীয় ভেক্টর কি, সমান্তরাল ভেক্টর কি, সবই বোঝানো হয়েছে। এখন চলো ভেক্টর মান যদি একটি অপরটির বিপরীত হয়, এই যে মান যদি একটি অপরটির বিপরীত সংখ্যা হয়, দেখো বিপরীত সংখ্যা মানেটা কি, এই যে আমি বলছিলাম না আই দ্বারা বোঝানো হবে। ধরো এ ভেক্টরের মান 7i, বি ভেক্টরের মান 1/7i, মানেটা কি? এটা বিপরীত না, সংখ্যা যেগুলো পড়ছো সেগুলোকে বিপরীত সংখ্যা বলে, এইগুলোকে বলা হয় গুণোত্তর বিপরীত মনে হয়, যাই হোক যেটাকে ভুলে গেছি। তবে তাদেরকে বিপরীত প্রতিহার ভেক্টর বলা হয়, বিপরীত বা ব্যতিহার ভেক্টর বলা হচ্ছে এখানে আমাদের। বিপ্রতীপ, সরি বিপরীত বলতেছি এতক্ষণ, বিপ্রতীপ। বিপ্রতীপ সংখ্যা ম্যাথে মেবি তোমরা পড়ছো, তার মানে উল্টা করে দেওয়া লাগে, 1/7 করে, 7 থাকলে 1/7, 8 থাকলে 1/8 করে দেওয়া লাগে। এটাই জাস্ট মানের পরিবর্তন করে দেবা প্রতিটা এসে, তাই বিপ্রতীপ ভেক্টর হয়ে যাবে। চলো তাইলে আমরা আমাদের নেক্সট কি ছিল, চলো এখানে আমরা 13তে নিয়ে আসছি। এখানে কি ছিল, ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ ছিল, তাই না? ভেক্টর যোগ, আসো এখন ভেক্টর বিয়োগ পড়বো আমরা, খুবই ভালো মতো পড়বো। ধরো তুমি এই পজিশন থেকে এই দিকে গেছো, ঠিক আছে, তারপর আবার এখান থেকে এই দিকে গেছো, এটা তোমার ফাইনাল পজিশন, এটা হলো তোমার সরাসরি যাওয়া যায়। ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্ট যেটা সেটা তোমার এ, এটা বি, এটা সি, এটা তোমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এটা কি হবে তোমার, এইটা হবে তোমার সি ভেক্টর, ঠিক আছে। এখন আসো এটা দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এইখানে তোমার বোঝাচ্ছে তুমি এইখান থেকে এত দূর গেছো, বি পজিশনে গেছো, তারপর আবার এখান থেকে সি পজিশনে গেছো, কিন্তু তোমার আলটিমেট সরণ কতটুকুন হয়েছে, আলটিমেট সরণ হয়েছে এসি, এসি বরাবরই হয়েছে না, এটাই তোমার সরণ না, এসি বরাবর তোমার মূলত সরণ হয়েছে। তাহলে এটা হলো তোমার মূল সরণ হলো সি ভেক্টর। তুমি যত দূর ঘোরো, বাট তোমার একটাই সরণ আছে যেটা হলো সি ভেক্টর দ্বারাই নির্দেশ করা যায় সরণটা। এখন যদি তুমি সরণটারে সি ভেক্টর দ্বারা নির্দেশ করে দাও, তাহলে তুমি আমরা এখানে লিখতে পারি না, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর, তার মানে তো প্রথমে তুমি এ বরাবর গেছো প্লাস বি ভেক্টর, লেখা যায় না? অফকোর্স লেখা যায়। এটারে আমরা এভাবে লিখে দিতে পারি, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটাই হলো তোমার মূলত ভেক্টরের ভেক্টর যোগ, ঠিক আছে। পথের যোগ করে দিবা, যে কয়টা ভেক্টর থাকবে সবগুলোর ডাইরেক্ট যোগ করে দিলেই এ ভেক্টর সি ভেক্টর বের হয়ে যায়। এখন তুমি বলতে পারো যে এখান থেকে এটা কিভাবে মান বের করবো, কেমনি কি, হ্যাঁ এইগুলো আমরা সামান্তরিক সূত্র যখন পড়বো সেখানে আমরা বুঝতে পারবো যে এটার মান, বাট আমি মানে ছোটোখাটো একটা দিয়ে তুলাম, আইডিয়া দিয়ে দিলাম তোমাদের, এটা হলো ভেক্টর যোগ। এখন আসো ভেক্টর বিয়োগ আমরা পড়বো। ভেক্টর বিয়োগ কি এখানে করবো না, আলাদাই নেই, ভেক্টর বিয়োগ।
বিয়োগ, ঠিক আছে। এখন ধরো তুমি এইখান থেকে এইখানে গেলা, ঠিক আছে, তারপর এইখানে গেলা, এইখানে যাওয়ার পরে তাহলে তোমার এই ভেক্টরটা কি হবে? এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ঠিক আছে। সি ভেক্টর যদি তোমার হয়, ধরো তোমাকে বের করতে বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট, সি ভেক্টরের মান দেওয়া আছে, সি দেওয়া আছে ও বি দেওয়া আছে, এ ভেক্টর বের করতে তুমি প্রথমে লিখবা সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওয়েট, এটা কিন্তু আমি দাঁড়াও, আমি এখানে যা করতেছি এটা কিন্তু ভেক্টরের রিয়েলি নাম, ভেক্টর মাইনাসের রিয়েল বিষয়টা না, তোমাকে আমি জাস্ট আগে ভিজুয়ালি করতেছি, দেখাচ্ছি যে এমনি হইতে পারে, বাট তো পরে তুমি বুঝবা যে, পরে বোঝাবো যে কেন এরকম হয়, ঠিক আছে। সি ভেক্টর মাইনাস ভি ভেক্টর আমরা লিখতে পারি, এই যে মাইনাস করলাম না, এটা বিয়োগ, ধরে নাও, ধরে নাও। এখন আসো কেন হয়। এখন দেখো আমাদের এইখানটায় আমরা কি বের করতেছি, এ বের করতেছি, তাই তো। এইখানটার মানেটা কি, ধরো আমি আগে সিতে গেছি, তাই তো। সিতে যাওয়ার পরে এখন আমি কোন দিকে যাব, বি এর দিকটা কি? ওকে, মেবি তোমরা বুঝতেছো না, আবার বলি। এইখান থেকে আমি সিতে গেলাম, এই অনুযায়ী কি আমরা আগে বলছি না, এটা দ্বারা আগের স্লাইডে এটা দ্বারা কি বুঝাইছি, সি মানে তুমি এই সি ভেক্টর এটা অতিক্রম করার জন্য প্রথমে এ ভেক্টর গেছো, তাই প্রথমে এ বসানো হয়েছে, তাই তো। পরে বি বসানো হয়েছে, তার মানেটা কি, প্রথমে এ গেছো, তারপর পরে বি গেছো, তাই না। এই কারণে এটা আমরা যখন বন্টন নিয়ম পড়ব ভেক্টরের, তখন তুমি বুঝতে পারবা যে এটা কেন হয়। আমি যদি বি আগে দিয়ে দিতাম আর এ আগে দিয়ে দিতাম, তাহলে এই ভেক্টর এই কাজের জন্য এই ভেক্টরটা কাজ করতো না, এই ফিগারের জন্য এইটা লেখা ভুল ছিল তাহলে তখন, ঠিক আছে। এখন আসো এইখানে, তাহলে আমি প্রথমে কি গেছি, সি গেছি, এখানে প্রথমে সি না, এখানে আমি সি গেছি, এত দূর গেলাম, হ্যাঁ মানলাম। এখন আমার এ ভেক্টর আমি অতিক্রম করতে, আলটিমেট অতিক্রম আমার এ ভেক্টর করতে হবে, তার মানে আমার এখান থেকে এইটুকুন যাইতে হবে। কিন্তু বি ভেক্টর তো এই দিকে, বি ভেক্টরের দিক কোন দিকে, দেখো অ্যারো চিহ্ন কোন দিকে, উপরের দিকে। আমি যেহেতু এইখানে চলে আইছি সি ভেক্টর দ্বারা, কিন্তু আমার তো নিচের দিকে যাইতে হবে, আমার তো উপরের দিকে যাওয়া যাবে না, তাইলে আমি এইখানে কি বসাইতে হবে, নিচের দিকে যাইতে হবে। আমি তোমাদের ওইখানে বুঝাইছিলাম না যে বি এর বিপরীত দিকে যাইতে হবে, তাই তো। বি এর বিপরীত দিকে যদি যাওয়া লাগে, তাহলে মাইনাস বি হবে না আনসারটা। দেখো, বুঝো, আবার বুঝো, ওয়েট, সরি, দেখো এখানে আমি এ বসাইলাম, হ্যাঁ, মাইনাস বি যাইতে হবে না। আমি যখন সি ভেক্টরের এই উপরে চলে আসছি, এই পথ দ্বারা সি ভেক্টর থেকে এই পয়েন্টে চলে আসছি, এই পয়েন্টে, দিস পয়েন্ট, তখন আমাকে কি বি ভেক্টর যেদিকে যাচ্ছে ওই বরাবর এই উপরের দিকে চলে, তো আমি কিন্তু এইখানে চলে যাব, এখানে চলে যাব না, কিন্তু আমি কি এইখানে যাব না, আমি তো ওইখানে যাব না, আমি যাব নিচের দিকে, এই পয়েন্টে যাব। তাহলে আমার কই যাইতে হবে, আমার নিচের দিকে যাইতে হবে। এই নিচের দিকটা কি, এটা 180 ডিগ্রি না, এটা 180 ডিগ্রি না। এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে পরে বি এর বিপরীত দিকে, আমরা একটু আগেই বিপরীত ভেক্টরে কি পড়ছি, যে বিপরীত ভেক্টরটা হলো তোমার বিপরীত, মানে মাইনাস হয়ে যাবে, মান সেম থাকবে, যা একই জাতীয় থাকবে, বাট মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এইখানে আমরা এই মাইনাসটাই করে দিছি, দেখো, বুঝতে পারছো। তার মানে দাঁড়াও আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে দিই। তুমি যদি এই ভেক্টর দ্বারা এদিকে যাও, তারপর আবার এদিকে আসতে চাও, এইখানে যাও, এই ক্ষেত্রে তোমার এ ভেক্টরটা হবে সি ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এখানে আমি প্রথমে মাইনাস দিছিলাম, মাইনাস বি ভেক্টর, এর মানেটা কি, এর মানে সি ভেক্টর মাইনাস
বি ভেক্টর, এইটাই তোমার ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ মানে হলো তোমার যেটাকে বিয়োগ করতেছো সেটাকে মাইনাস করে দেওয়া, মানে তার ইয়ে পরিবর্তন করে দেওয়া, তার যে দিক ছিল দিকটা পরিবর্তন করে দেওয়া মানেই হলো এটার মাইনাস করে দেওয়া। ভেক্টরের মাইনাস মানে যদি ধরো আমার বি ভেক্টরের মান আছে এখানে, আমি এখানে এটা ইউজ করলাম, সি ভেক্টরের মান আছে 5, বি ভেক্টরের মান আছে 10, ওকে। এ ভেক্টরের মান কত বলো? এ ভেক্টরের মানটা তখন হবে সি, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা আরেকটা পেজ নেই এটা বোঝা যাবে। এ ভেক্টর, এ ভেক্টরের মান বের করতে বলছে হোয়াট, এরকম করে কেন, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 10, সি ভেক্টর ইজ ইকুয়াল টু 5। আমরা ও এই ফিগার অনুযায়ী, এই ফিগার অনুযায়ী আমরা তো প্রথমে সূত্র পেয়েছিলাম সি ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি, এ প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? কিন্তু আমার তো বি ভেক্টর আমি জানি না, সরি এ ভেক্টর তো আমি জানি না, এ ভেক্টরই বের করতে বলছে। তাহলে আমি এ ভেক্টর ইজ ইকুয়াল টু লিখব সি ভেক্টর প্লাস, ভেক্টরে কখনো মানে আমরা গাণিতিক যে বিয়োগ করি ওই বিয়োগটা হয় না, ওই বিয়োগটা মনে হয় যে ওইভাবেই বিয়োগ হচ্ছে, বাট বিয়োগটা ওইভাবে হয় না, সরি এখানে 5, এটা 5 প্লাস এখানে আমার বি ভেক্টর বসার কথা ছিল 10, তাই না? কিন্তু আমি যেহেতু এইখানে পিছনের দিকে যাব, বি এর দিকে যাব না, এই দিকে যাব না, এইখানে আসার পরে বি এর দিক কোন দিকে, দেখো দেখো এরো চিহ্ন কোন দিকে, উপরের দিকে। আমি কিন্তু উপরের দিকে যাব না, আমি কই যাব নিচের দিকে। সেই কারণে আমরা এই যে মাইনাসটা ইউজ করছি, এই মাইনাসটা এখানে ইউজ করে দিছি। তাহলে কি হবে? -5। এই ভেক্টরের মান হলো -5। এটা জাস্ট বুঝাইলাম, মূলত এরকম হিসাব হয় না, বাট জাস্ট আমি বুঝালাম যে কেন আমরা এই কাজটা, মানে বিয়োগটা কি বুঝাচ্ছে। বিয়োগটা বুঝাচ্ছে তোমার, তুমি যে এইখানেই হলো গ্রাফে হলো মূল বোঝা, বিয়োগটা হলো তোমার যে ভেক্টর নিয়ে তুমি কাজ করতেছো ওই ভেক্টরের চেঞ্জ করে দেওয়া, চিহ্ন চেঞ্জ করে দেওয়া, প্লাস থাকলে মাইনাস করে দেওয়া, মাইনাস থাকলে প্লাস করে দেওয়া। বুঝতে পারছো? ওই ভেক্টরটা চেঞ্জ করে দিলেই, দিয়ে তার সাথে যোগ করে দেবা, সেটা হলো ভেক্টর বিয়োগ। মান চেঞ্জ করে যোগ করবা, মান চেঞ্জ না করে কিন্তু যোগ করবা না, ঠিক আছে? মান চেঞ্জ না করে যোগ করলে এটা সাধারণ যোগ হয়ে যাবে, আর যদি মান চেঞ্জ করে বিয়োগ করো, চিহ্ন চেঞ্জ করে বিয়োগ করো, তাহলে সেটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখন চলো নেক্সটে কি, ভেক্টর যোগ বিয়োগ, ভেক্টরের গণিতের, ভেক্টরের বীজগণিতীয় ভেক্টর। ওকে, এখন আমরা যা পড়ব সেটা হলো আরেকটু আলাদা আলোচনা। এগুলো সবই বেসিকের, এই ক্লাসটা একটু মানে জাস্ট থিওরিক্যালি বেশি, ম্যাথমেটিক্যালি কম, কারণ এখানে কিছু যেগুলো একদমই খুবই বিনিময় সূত্র। আসো, সরি কালার কালো করে নেই। ওকে, বিনিময়, বিনিময় সূত্র। ওকে চলো বিনিময় সূত্র আমরা পড়ি। বিনিময় সূত্র পড়ার জন্য ধরো এটা একটা এইভাবে একটা গেছে, এইভাবে একটা গেছে, এইভাবে একটা গেছে, এইখান থেকে এইভাবে একটা গেছে, ঠিক আছে? এইখানটায় আমার এইটা এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর, এটা সি ভেক্টর, সরি না, সরি এইটা হলো সি ভেক্টর, এটা কি করি ভাই, এটা হলো সি ভেক্টর, ঠিক আছে? এখন আসো,
ভেক্টরের একটা প্রপার্টি আছে, সুন্দর প্রপার্টি, যেটা হলো খুবই ভালো। সেটা হলো ভেক্টর সমান্তরাল যদি হয় এবং দিক একই হয়, এইগুলোরে একদম সরাসরি এ ভেক্টর নাম দিয়ে দেওয়া যায়। যেমন দেখো, এ ভেক্টর এইদিকে যাচ্ছে, এ ভেক্টর এইদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পরে ওইটাও আমরা এ দিতে পারি, এইটাকে তখন আমরা বি দিয়ে দেবো। এই পয়েন্টটা ধরো কিউ, ঠিক আছে? এখন তুমি ধরো এই পথ থেকে এইখানে যাচ্ছ, তারপরে কিউতে যাচ্ছ, আলটিমেট সময় সি হচ্ছে, ওই অনুযায়ী বুঝছো। আবার তুমি আগে বি যাইতে পারো, আগে তারপরে এ যাইতে পারো, তোমার ইচ্ছা। এখন চলো, সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আবার লেখা যায় না, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। লেখা কি যায়? অফকোর্স লেখা যায়। এই লেখা যে যায়, এইটাকেই বলা হয় হলো বিনিময়। এই লেখা যাওয়াটাকেই বলা হয় বিনিময়। এই যে বিনিময় করা মানে হলো যে তুমি কখনো কখনো দেখবা যোগের ক্ষেত্রে, ভেক্টর যোগের ক্ষেত্রে বিনিময় সূত্রের নিয়ম মানে, যেমন ধরো এ দেখো, এ ক্রস বি, ক্রস গুণের ক্ষেত্রে বি ক্রস এ, এটা কিন্তু ট্রু না, দিস ইজ নট ইকুয়াল। তার মানে আমরা যে বিনিময় করতেছি না, এর জায়গা বি কে দিচ্ছি, এ প্লাস বি, বি এর জায়গায় একে দিচ্ছি, এর জায়গায় বি কে দিচ্ছি। কেন দিচ্ছি দাঁড়াও বুঝো কেন দিচ্ছি। তুমি প্রথমে যোগ মানেটা কি? সব পথেরগুলো যোগ করে দেবে, একটা পথ চলে আসবে। যেমন এ আর বি যোগ করে দিয়েছি, সি চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ যাইতে পারি, তারপরে বি যাইতে পারি, তাই না? আবার আমরা প্রথমে বি যাইতে পারি, তারপরে এ যাইতে পারি। আলটিমেট পজিশনে কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি। এই কারণে যোগের ক্ষেত্রে মানে, কিন্তু এই গুণের ক্ষেত্রে মানে না। বিনিময়টা, বিনিময় সূত্র গুণের ক্ষেত্রে মানে না। এর জায়গায় বি দিতে পারবো না, বির জায়গায় এ দিতে পারবো না। এই এই বিনিময়টা খুবই মানে পরে এটা ডট গুণনের কাজ করে, কিন্তু ক্রস গুণনে কাজ করে না। এইটা আমরা পরে যা শিখবো ডট ক্রসে। কিন্তু শুনে রাখো, বিনিময় জিনিসটা কি, এ প্রথমে আমি এর জায়গা বি দিতে পারবো, বির জায়গা এ দিতে পারবো। এইটা জাস্ট যোগ বিয়োগের ক্ষেত্রে কাটে, ভেক্টরে গুণের ক্ষেত্রে হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এখানে মানে ই আসে, মানে এমসিকিউ তোমাদের আসে। এখানে আমি লিখে দিই, বিনিময় সূত্র ভেক্টর গুণনে অ্যালাউ না, যোগে অ্যালাউ, যোগের ক্ষেত্রে অ্যালাউ, গুণের ক্ষেত্রে অ্যালাউ না। সংযোগ সূত্র আসো, সংযোগ সূত্র একই কথা। সংযোগ সূত্র হলো তোমার ওকে, আমরা এখানে 3টা পা থাকবো সংযোগ সূত্র বোঝানোর জন্য যোগের ক্ষেত্রে। ধরো এইটা একটা, দেন এইখান থেকে এইখানে একটা, দেন আবার এইখানে একটা। এখন এই পজিশন থেকে এইখানে, এইখানে আমরা এইটার নাম দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর, এটার নাম দিলাম সি ভেক্টর, ঠিক আছে? এইটাকে আমরা নাম দিলাম ডি ভেক্টর। এটাকে আমরা সংযোগ সূত্র। সংযোগ সূত্র আমরা বললাম। এখন আসো, আমরা ডি ভেক্টরে কি লিখতে পারি? যোগের নিয়মে শিখছি যে এ দেখো পথ কোথায় গেছে। প্রথমে আমি এই পয়েন্ট থেকে, আমরা পয়েন্টের নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে। ও পি কিউ আর, তাই তো? ঠিক আছে, প্রথমে ওপি বরাবর গেছি, তাই তো? ওপি প্লাস পি কিউ প্লাস কিউ আর গেছি, তাই তো? হ্যাঁ। এখন আসো, আমি যদি
ওপি রে এ ভেক্টর বসাই, বি ভেক্টর বসাই, প্লাস সি ভেক্টর বসালাম, তাই তো? এখন আমরা বলো এই তিনটা ভেক্টর আমি তিনটা পথ ইউজ করছি। এখন ধরো আমি একটু চালাক মানুষ, হ্যাঁ, আমি এই তিনটারে এইটা দ্বারা চেঞ্জ করে দিলাম। সরি, কি হলো, এটা দ্বারা এই ভেক্টরটারে আমি কি নাম দিলাম, ধরো এইটারে আর ভেক্টর নাম, সরি আর দেওয়া যাবে না, এস ভেক্টর নাম দিলাম, ধরো সাপোজ এস ভেক্টর। তাহলে এস ভেক্টরের প্রপার্টি কি হবে, এস ভেক্টরের মানে এস ভেক্টরের সূত্রটা এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? হ্যাঁ, এস ভেক্টরটাই হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি যদি এখানে লিখি এস ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর, কোনো আপত্তি আছে তোমাদের? না, কোনো আপত্তি নেই। আবার আমি তো এভাবেও যাইতে পারি, তাই না? এভাবেও যাইতে পারি না? এভাবেও যাইতে পারি। এটাকে আমরা কি নাম দেব, ছোট আর ভেক্টর নাম দিলাম, যাও। তাহলে পারে এইটাতে যেহেতু ই নাই, আমি তাহলে তোমার ডি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস আর ভেক্টর যদি দিয়ে দেয়, কোনো পসিবল সমস্যা আছে? নাই। তাহলে আলটিমেট চিত্রটা কি দাঁড়ায় তুমি দেখো, আলটিমেট চিত্রটা দাঁড়াচ্ছে এস ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস আর ভেক্টর। তুমি এখন আমরা এস এর মানটা বসাই দিই। এস এর মানটা কি, যেহেতু ওই দুইটাই, তাই আমরা ব্র্যাকেট দিচ্ছি, মানে বোঝাচ্ছি যে এই দুইটা একসাথে, আগে এই দুইটার যোগফল আমরা পার করছি, তারপরে সি পার করছি, ঠিক আছে? এখন তাহলে এটা আলাদা, এখন এত প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই তো? আর ভেক্টরের কি হয়েছিল, মান কি হবে তাহলে? আর ভেক্টরের মান তো বি ভেক্টর প্লাস সি ভেক্টর হবে। এখন আসো, মানেটা এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমি প্রথমে গেছিলাম, ও থেকে এতে গেছিলাম, তারপরে বিতে গেছিলাম, তারপরে সিতে গেছিলাম, সি ভেক্টর ইউজ করছিলাম, সি ভেক্টর ইউজ করে আমি আরে পৌঁছাইছিলাম, ও থেকে আরে, তার মানে আলটিমেটলি ডি ভেক্টরটা আমি পার করছি তিনটা পথে। কিন্তু না, আমি প্রথমে পার করব এস ভেক্টর, তার মানে এটার আমি সংযোগ করে দিচ্ছি, বুঝতেছো? ও আর কিউ রে সংযোগ করে দিচ্ছি, এ আর বি রে সংযোগ মানে এ আর বিটারে এই বরাবর সংযোগ করে আমি সি রে আর একটার সাথে সংযোগ করতেছি, ভেক্টর বি ভেক্টর সংযোগ করতেছি, তারপরে আলাদাভাবে সি ভেক্টর নিচ্ছি, আবার আলাদাভাবে এ ভেক্টর নিয়ে বি ভেক্টর পি ভেক্টর সংযোগ করতেছি। তার মানেটা হলো আমি যার সাথে সংযোগ করি না কেন, এই ক্রম কার সাথে সংযোগ করতেছি এটা ডিপেন্ড করে না। আমরা আবার এখানে আলাদা কাজও করতে পারতাম, আমরা যাই হোক, আলাদা কাজ বাদ দাও, আমি তোমাদের বোঝাই। এ আর বি ভেক্টর যদি তুমি সংযোগ করতেছো, তারপরে সি এর সাথেই করতেছো, এই কাজটাকে ক্রম বলা হয়। মানে তুমি এ থেকে বিতে যাচ্ছ, বি থেকে সিতে যাচ্ছ, এটাকে ক্রম বলা হয়। এই ক্রম বি ভেক্টর সংযোগ যদি করে দেওয়া হয়, তাহলে আমাদের এই যে পথ দেখতেছো না, ধরো এ থেকে বি, বি থেকে সি, সরি ও থেকে পি, পি থেকে কিউতে যাওয়ার জন্য আমাদের যে পথ, এটা আমরা এস দ্বারা পূরণ করতে পারি। এই এস দ্বারা পূরণ করে এটা সি দেওয়া, অথবা এ যায়া এ থেকে এ ভেক্টর দ্বারা পিতে যাওয়ার পরে আর ভেক্টর দ্বারা সরাসরি আরতে আসা, একই কথা। এটাই তোমার সংযোগ ভেক্টর দ্বারা বোঝাচ্ছে, সংযোগ সূত্র দ্বারা, যে তোমার বহু সংখ্যক ভেক্টরের যোগফল এবং লব্ধি তাদের ক্রমের উপর নির্ভর করে না। বহু সংখ্যক ভেক্টর যদি যোগ করা হয়, তাহলে তাদের লব্ধি তুমি কোনটার আগে যোগ করতেছো, কোনটার সাথে পরে যোগ করতেছো। যেমন এর সাথে বি যোগ করতেছো, এটা দ্বারা বুঝো, এর সাথে বি যোগ করতেছো না, মানে বির সাথে এ যোগ করতেছো, এইটা দ্বারা মানে কোনো সমস্যা হয় না। তুমি এর সাথে প্রথমে এ প্লাস
বি এর যোগফল বের করে নিয়ে তার সাথে সি যোগ করলেও কোনো সমস্যা নাই, আবার এ বি আর সি যোগ করে নিয়ে পরে এর সাথে দিলেও কোনো সমস্যা নেই, এই দুইটার মিনিং একই বোঝায়, কোনো সমস্যা নেই। কথা বুঝতেছো? এটাই এখানে বোঝাচ্ছে যে বহু সংখ্যক, বইতে দেখবা যে একদম সুন্দর মতন লিখে দেওয়া আছে যে বহু সংখ্যক ভেক্টরের যোগফল এবং লব্ধি তাদের যোগের ক্রমের উপর নির্ভর করে না। তুমি আগে এ বি যোগ করতে পারো, তার সাথে সি যোগ করতে পারো, অথবা এ আলাদা রেখে বি সি যোগ করে পরে তারপরে এর সাথে যোগ করতে পারো। এটাই হলো সংযোগ সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো সামনে। এরপর হলো বন্টন সূত্র। বন্টন সূত্র তেমন কিছুই না, জাস্ট একটা বন্টন সূত্র, ইজি, একদম ইজি। বন্টন সূত্র হলো তোমার স্কেল, যখন তুমি স্কেলার কোনো মান রে গুণ দিবা, যেমন এ ভেক্টর প্লাস বি ভেক্টর কে আমি যদি এম দ্বারা গুণ দিই, আমি এইটাকে এম এ প্লাস এম বিও লিখতে পারি, কোনো প্রবলেম হবে না। কারণটা কি? দাঁড়াও, ওকে চলো কারণটা বুঝি। কারণটা হলো, এটাকে কি ঘোরানো যায় না? হ্যাঁ, ঘুর 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 ঘুর, হ্যাঁ এত ঘোরানো যায়। এখন আর একটা আমার লাগবে, আর একটা আমি একটু বড়টা নিলাম। ওকে, এটাকে একটু নিচে নামাইতে হবে। দেখো, দেখো এইটাকে আমি এই পজিশনটাকে নাম যদি দেই, ওয়েট, এটাকে যদি ও নাম দেই মানে পজিশন, এটাকে পি, এটাকে কিউ, তাই তো? এইটা পি ভেক্টর ধরো, এইটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে এই বড়টা কি হবে? বড়টা ধরো পি প্রাইম ভেক্টর, আর এই বড়টা কিউ প্রাইম ভেক্টর। এইটা কি হবে? এইটাও তাহলে চেঞ্জ হবে, আর প্রাইম ভেক্টর। এখন পি ভেক্টরটা কি দিক চেঞ্জ হয়েছে? না, পি ভেক্টরের দিক একই আছে, পি প্রাইম এবং পি ভেক্টরের দিক ইজ ইকুয়াল টু দিক সেম, তাই ইকুয়াল দিলাম, ঠিক আছে। কিন্তু মান কি এক? পি ভেক্টর ইজ নট ইকুয়াল পি প্রাইম ভেক্টর, মান এক না, মানটা কি? মান এক করার জন্য আমার কি করা লাগবে? যেহেতু ই এক আছে, তাহলে এম যদি গুণ করে দিই, পি প্রাইম পি প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু পি। এম যদি গুণ করি আমার পি প্রাইমের সাথে এম গুণ করার পরে পি প্রাইমের সাথে পি এর সেম হবে, ঠিক আছে। আমরা এই আর এর মান বের করবো, ঠিক আছে। আমরা এই আর এর মান তো আমরা জানি, এই আর এর মান কত? এই আর এর মানটা হলো তোমার পি প্লাস কিউ। এই আর প্রাইমের মানটা পি প্রাইম প্লাস কিউ ভেক্টরের প্রাইম। এখন এই আরটা পি প্রাইমের মান আমরা কি পাইছি? এম পি ভেক্টর। তারপরে একইভাবে কিউ এও লেখা যায় না? এম ইন্টু কিউ লেখা যায়? হ্যাঁ লেখা যায়। এখন এই যে এমটা আছে না, এম তো স্কেলার, এটা তো জাস্ট এর সাথে গুণ করে দেওয়া আছে, এটারে তো আমরা করে নিতে পারি, মানে কমন নিয়ে নিতে পারি। তাহলে আর প্রাইম ইজ ইকুয়াল টু কি হলো? এম ইন্টু এম প্লাস পি। এইটুকুনরে আমরা কি লিখতে পারি? এম ইন্টু আর ভেক্টর লেখা যায় না? এইটাই বোঝানো হয়েছে যে
তোমার যদি বন্টন সূত্রে কোনো স্কেলার এখানে হবে হলো স্কেলার, শর্ত স্কেলার হইতে হবে, স্কেলার এম, স্কেলার একটা মান, জাস্ট একটা মান, এর যদি এম এর যদি আবার দিক থাকে তার মানে ভেক্টর থাকে তাহলে কিন্তু হবে না। এখানে জাস্ট স্কেলার কোনো জিনিস যদি আর ভেক্টরের সাথে গুণ করো আর প্রাইম ভেক্টর পাবা, এই আর প্রাইম ভেক্টরটা ওই স্কেলার মানের তত গুণ হবে, আর এর তত গুণ হবে, বুঝতে পারছো? আর প্রাইমের যে মান হবে তা যত গুণ করছো তত গুণ হবে, আর এইটা তোমার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে পি প্রাইম প্লাস এম ইন্টু কিউ প্রাইমের সাথে, এম ইন্টু কিউ এর সাথে, পি প্রাইম বলি কেন, সরি, পি এবং এম এর সাথে কিউ হয়ে যায়। তার মানে এখানে আমরা পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইন্টু এম যদি লিখি তাহলে আমরা এটা লিখতে পারি পি প্লাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু পি ভেক্টর প্লাস এম ইন্টু কিউ ভেক্টর। এটাই হলো মূল কথা। তুমি আগে যদি কিছুটা না বুঝো কোনো প্রবলেম নাই, অত মানে আস্তে আস্তে ঠিকই বুঝতে পারবা, এখন বুঝবার সমস্যা হবে। জাস্ট এইটুকু মনে রাখবা, যদি আমি কোনো ভেক্টরের যোগফলের সাথে এম গুণ করি, স্কেলার কোনো মান গুণ করি, তাহলে তা ওই প্রতিটি ভেক্টরের সাথে এম গুণ করার সমান। এম যোগ করে গুণ করা মানেটা হলো তুমি প্রথমে যোগ করে তারপরে গুণ করা, যা প্রথমে সবগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি গুণ করে সরাসরি আবার যোগ করে দেওয়া, একই কথা। এটাই এইখানে মূল কথা। ওকে, তাহলে আজকে আমরা কত দূর শেষ করলাম? অনেকখানিক শেষ হয়েছে। বন্টন নিয়ম এটা প্রায় শেষ, ঠিক আছে, আর তেমন নাই। ভেক্টরের বীজগণিতীয় সূত্র প্রায় শেষ। হ্যাঁ, তাহলে আমাদের 6 নাম্বার এই পর্যন্ত শেষ হয়েছে। বাকি সমান্তরিক সূত্র, ভেক্টর বিভাজন, উপাংশ, এগুলো একটু বড় টপিক, তো আজকে অনেক হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। আজকে এইটুকুনি থাকবে। আগামীতে আমরা ভেক্টরের সামান্তরিকের সূত্রটা পড়ব। দেন নেক্সট ডেতে আমরা ভেক্টরের সামান্তরিকের সূত্র এবং উপাংশটা শেষ করব, দ্য এন্ড। আজকের জন্য এখানেই শেষ।